আরেকবার আমন্ত্রণ বাংলাদেশ ইলেকশনে। দর্শক, মাঠের খবর একটু জেনে আসতে চাই সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি খুলনা থেকে জানাবেন এখনকার সবশেষ পরিস্থিতি। প্রবীর, জানতে চাই, ভোট গণনার পর কিছু কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। আপনার কাছে কয়টি কেন্দ্রের ফলাফল এসেছে বা আদৌ এসেছে কিনা, আর সারাদিন কেমন দেখেছেন নির্বাচনের অর্থাৎ ভোট গ্রহণকালীন সময়ের পরিস্থিতি? সৌমিত্র, জানেন যে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে তার একটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেটি খুলনার 2 আসন, যেখানে 157টি কেন্দ্র রয়েছে। এবং যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার পর গণনাও সহজ, সে কারণে এক এক করে এই ফলাফল যেখানে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করা হচ্ছে এবং যেখান থেকে ফলাফলের পরিবেশন করা হচ্ছে, সেখানে কিছু আসতে শুরু করেছে। আমি যদি বলি যে এ পর্যন্ত আমরা 4টি ফলাফল পেয়েছি, যেখানে নৌকার প্রতীক শেখ সালাউদ্দিন জুয়েল 3409 ভোট পেয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি 515 ভোট পেয়েছে। এবার যদি দেখাই যে এখানে সবাই অপেক্ষা করছে যখনই কোনো কেন্দ্র থেকে চূড়ান্ত ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবে, তখনই কিন্তু এখান থেকে পরিবেশন করা হচ্ছে এবং আমরা সেগুলো আমাদের দর্শকদের আমরা জানিয়ে দিতে পারবো। আর যদি সারাদিনের কথা বলি, সারাদিন খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি বড় লাইনে নারী এবং তরুণ ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো ছিল এবং বৃদ্ধা যারা আসছে তারাও কষ্ট করে রিক্সা ভ্যান সহকারে ভোট দিতে কিন্তু আমরা দেখেছি। এছাড়া পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনীর মানুষ ছিল, সদস্যরা ছিল। বিজিবিকে আমরা নিয়মিত টহল দিতে, সাথে ছিল পুলিশ, র্যাব সহ সেনাবাহিনী। সব মিলায় খুলনার যে আসনগুলো রয়েছে সেখানে ভালো পরিবেশেই ভোট হয়েছে বলে আমরা দেখেছি এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু খুলনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট সম্পন্ন হয়েছে, চলছে ভোট গণনা। সৌমিত্র, আমরা যখনই নতুন তথ্য পাবো তখনই যমুনার দর্শকদের জানিয়ে যেতে পারবো বলে প্রত্যাশা করছি। এবং প্রবীর, যেটি ধারণা করা যায় যে ইভিএম এর ফলাফলটা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব আমরা, তখন নিশ্চয়ই জানবো আপনাদের কাছ থেকে। সকল প্রবীর বিশ্বাস জানাচ্ছিলেন খুলনা থেকে। দর্শক, একটু নির্বাচন কমিশন যেতে চাই, ঢাকায় সহকর্মী রাসেল আহমেদের কাছে। নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি রয়েছেন। রাসেল, নির্বাচন কমিশনে কোনো আপডেট তথ্য, হালনাগাদ তথ্য বা সার্বিক নির্বাচন নিয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আপনারা পেয়েছেন কিনা? স্বতন্ত্র কমিশনের পক্ষ থেকে ভোটের ফলাফল যদি বলেন, সেই ধরনের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। পাশাপাশি নির্বাচন কেমন হয়েছে সেই তথ্য আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, কারণ সকালের পর, অর্থাৎ সকালে প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর উত্তরায় ভোট প্রদানের পরে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। ভোট শুরু হওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর, সেই সময়কার পর্যন্ত তিনি যেসব অভিযোগের ভিত্তিতে বলছিলেন যে তেমন কোনো অভিযোগ তারা পাচ্ছেন না, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার খবরও নেই। ফলে তার দৃষ্টিতে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, এটি হচ্ছে তখন পর্যন্ত তার অভিযোগ। তো যদিও এর পরপরই আসলে বিএনপির পক্ষ থেকে, বিএনপির ঐক্যফ্রন্ট বা 20 দলীয় জোটের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি সকাল থেকে নির্বাচন কমিশনের আমরা যে জায়গাটিতে আছি, অর্থাৎ ফলাফল সংগ্রহের স্থান, সেইখানে অপেক্ষা করছেন। মাঝখানে তিনি একবার সামগ্রিকভাবে দলের যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেখানে জানিয়েছেন প্রায় অধিকাংশ কেন্দ্রের কথাই তারা তখন উল্লেখ করেছিলেন। অধিকাংশ কেন্দ্রের ক্ষেত্রেই তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে যারা তাদের পক্ষে, এটি তার দাবি অনুযায়ী। এবং পাশাপাশি বিএনপির একজন প্রার্থী, অর্থাৎ ঢাকা 10 আসনের আব্দুল মান্নান, তিনি অভিযোগ করেছেন প্রায় 20টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তার সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরকমের বেশ অভিযোগ রয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এর পরে, অর্থাৎ সারাদিনের ভোট শেষ হওয়ার পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা অপেক্ষা আছি ভোটের ফলাফলেরও, তবে সেই ফলাফলও এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আসতে শুরু করেনি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা 13 আসনে যেই আসনগুলোতে আসলে ইভিএম হয়েছে, তার মধ্যে অন্যতম একটি, তারও 3টি কেন্দ্রের ফলাফল শেষ হয়েছে, গণনা শেষ হয়েছে, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। কিন্তু সেটি কেন ঘোষণা করেননি কেন্দ্র থেকে, সেটিও জানানো হয়নি এবং ওই কেন্দ্রগুলোতে বিএনপির কোনো এজেন্ট উপস্থিত ছিলেন না। সৌমিত্র।
আচ্ছা, বাড়তি দু একটি তথ্য জানা গেল আপনার কাছ থেকে। রাসেল নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে যেসব ফলাফল আসতে শুরু করবে এবং বেসরকারিভাবে যে ঘোষণাগুলো করা হবে নির্বাচন কমিশন থেকে, সেগুলো জানবো আপনাদের মাধ্যমে। আপনার কাছে নিশ্চয়ই আসা হবে আরও বেশ কয়েকবার, সঙ্গে রাসেল আহমেদ বলছিলেন। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের যেই এক্সপার্ট প্যানেল তাতে যুক্ত হয়েছেন সাংবাদিক গবেষক আফসান চৌধুরী। জনাব আফসান চৌধুরী, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। আমরা দিনভর কথা বলছিলাম নির্বাচনের পরিবেশ নিয়ে, মাঠের পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করছিলাম যমুনার পর্দায়, এবং তারপর সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর যেই পাল্টাপাল্টি বক্তব্য, সেইগুলো নির্বাচন কমিশনের ভূমিকা, তাদের বক্তব্য নেমে আলোচনা করার আমরা চেষ্টা করেছি। আপনি তো নিশ্চয়ই দিনভর খবরাখবর দেখেছেন বা পেয়েছেন নানাভাবে। কেমন গেল আসলে 30 ডিসেম্বরের এই দিনের অংশটুকু? ধন্যবাদ। হ্যাঁ, এক হচ্ছে যে মানুষ ভেবেছিল যে অনেক সংঘর্ষ হবে, সেটা হয়নি। তুলনামূলকভাবে এটা একটা মোটামুটি একটা স্বস্তির নির্বাচন। আচ্ছা, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত, আমি গতকাল বিবিসির সঙ্গে যখন কথা বলছিলাম, তখন আমি এই কথাটাই বলছিলাম যে নির্বাচন যাই হোক, যে দল কম ভোট পাবে তারা কমপ্লেন করবে, আর যে জিতবে সে বলবে খুব ভালো হয়েছে। এটা বাংলাদেশের ঐতিহ্য, তত সেটাও ঘটছে। কিন্তু তৃতীয়ত যে পক্ষটার কথা, সেটা হচ্ছে যে যারা ভোটার বা জনগণ, পাবলিক, এটা আমাদের নির্বাচনী আলোচনায় কম আসে। কারণ আমরা সাধারণত দল ভিত্তিতে নির্বাচনটার কথা বলি, এই দল জিতলো না ওই দল জিতলো। এই দল আসলে যে ভোটটা দেয় সে কিন্তু তৃতীয় পক্ষ বাংলাদেশের নির্বাচনিক রাজনীতিতে। সে কি চোখে দেখছে, এটা হয়তো আপনারা যখন আজকের পরে কাল পরশু ইত্যাদি যখন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ এটাকে কি মনে করছে, এটা কি ভালো নির্বাচন না খারাপ, নাকি অংশগ্রহণমূলক না অংশগ্রহণমূলক না। যেমন আপনি দুইটা দল যে অংশগ্রহণ করেছে, আমি মনে করি এইটা বাংলাদেশের যে শ্রেণীটা রয়েছে ক্ষমতায়, সেটা সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের জন্য ভালো। এই কারণে যে এটা কিছুটা হলেও প্রাতিষ্ঠানিকরণ হচ্ছে নির্বাচনিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক। আমি তো কাঠামোর বিশ্লেষণ করি। সেটা কতটা শক্তপোক্ত, কতটা না, সেটা শক্তপোক্ত না বলেই আপনি বিভিন্ন সময়, আমি তখন ছাত্র ছিলাম, আমি 73-এর নির্বাচনও ছাত্র সাংবাদিক হিসেবে কভার করেছি, আর এটা তো 2018। এরপরে বোধহয় আর কভার করার মতো বয়স থাকবে না। বাট আমার তো মনে হয়নি কোনো সময় নির্বাচন এইরকম আশঙ্কা মুক্ত এরকম হয়েছে। আমাদের ওই সংস্কৃতিটাই তৈরি হয়নি। সেই না তৈরি হওয়ার মধ্যে আমি মনে করি 2014 যখন বিএনপি নির্বাচন করেনি, তখন এটা আরো জটিল হয়ে গেছে। সেদিক থেকে বিএনপি এটাকে জটিলতা, 44 জন প্রার্থী কিন্তু আবার বিকেল নাগাদ বর্জনও করেছেন, বর্জন তো করেছে, সেটা আরেকটা জটিলতা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি মনে করি আশাটা কিন্তু বিএনপির জন্য ভালো হয়েছে, কারণ বিএনপি তো এখন মূলধারায় ছিল না। বিএনপি মূলধারায় বলছে যে আমাদের এটা, তারা মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। এখন চলে আসুক বা বর্জন করুক, তারা অংশগ্রহণ করেছে, এই জন্য এটা তাদের জন্য সুবিধাজনক হবে, কাঠামোর জন্য হলেও কিছুটা। আর যদি বিএনপির কিছু ক্যান্ডিডেট জেতে, তাহলে কিন্তু সরকার বিরোধী দল উভয় পক্ষের জন্য ভালো হবে। আচ্ছা, এটিকে কেবল ইতিবাচক জায়গা থেকে দেখা যায় কিনা আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে জানতে চাই, ছোট করে। জনাব রতন, দেখুন সহিংসতা কম হয়েছে তুলনামূলকভাবে, অন্তত দেখুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো ছোট মাত্রা নির্বাচনে যেই মাত্রার সংঘর্ষ হয়েছে আসলে সারা দেশে, সে তুলনায় তো অতি নগণ্য। ভোট কেন্দ্র স্থগিত হয়েছে মাত্র 16টি এখন পর্যন্ত, আওয়ামী লীগ দাবি করলো, যেটি আরও আনুষ্ঠানিক তথ্য নিশ্চয় নির্বাচন কমিশন থেকে জানবো। এর কারণ কি মনে হয়? রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা আরেকটু বেড়ে গেছে নাকি, যেটা আমরা আসলে টের পাইনি? সহনশীলতা বাড়েনি, সক্রিয়তা কমেছে। সেটা কীরকম, যে প্রতিপক্ষ মাঠে উপস্থিত না থাকলে সহিংসতাটা কার সঙ্গে হবে বলি? যতগুলো সহিংসতায় মৃত্যুবরণের দুঃখজনক ঘটনা ঘটেছে, সবগুলো দেখবেন কিন্তু কেন্দ্র থেকে দূরে। আর কেন্দ্রের মধ্যে এক পক্ষ বলছে যে তারা উপস্থিতি হতে পারেনি, আর কেউ বলছে যে তাদের এজেন্টদেরকেও কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি। তাহলে তো মানে হাতাহাতি করার জন্য দুটো হাত লাগবে। তো সেটা নেই বলে, কিংবা তার উপস্থিতি এত কম বলে সহিংসতার মাত্রাটাও কম। কিন্তু সহিংসতার উপাদান যে ছিল, সেটা কিন্তু বক্তব্যগুলো দেখলেই বোঝা যায় যে পরস্পরকে যে ভাষায়, যে মানে ইলেকশনের আগের দিন পর্যন্ত বলছিল তারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছিল, তাতে কিন্তু সহিংসতার সেই মানে ভাবগত উপাদানটা ছিল, কিন্তু বস্তুগত উপস্থিতিটা ছিল না। এই ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা পালন করেছে, তারা প্রশাসন একটা বড় ভূমিকা পালন করেছে, এবং আগে থেকে প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করে দেওয়ার যত ধরনের কৌশল আছে, সামরিক কৌশলের মতোই সে প্রতিপক্ষকে মানে আনআর্মড করা বা ডিসআর্মড করা বা তাদেরকে প্যারালাইজড করে দেওয়ার সেই কৌশলে যথেষ্ট সাফল্য ছিল বলেই এখানে আমরা মানে সংঘর্ষটা দেখি নাই। কিন্তু যেটা দেখলাম, মনোভাব, যেটা অংশগ্রহণের যে ইতিবাচক দিকটা ছিল,
সেই জায়গাটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ ম্লান হয়ে গেছে বলে আপনি মনে করছেন খানিকটা। ছোটা মনির হোসেন, এর আগে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তখন একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু বিরতিতে যেতে হয়েছিল, সরাসরি সম্প্রচারে যেতে হয়েছিল, মাঠ পর্যায়ের খবর জানতে হয়েছিল। আপনারা এই পুরোটা লড়াই করার পর বা আপনাদের হিসেবে যে মাঠে থাকার বাবা, যেমনটা আফসান চৌধুরী বলছিলেন যে আপনারা মূল স্রোতের রাজনীতিতে যুক্ত হওয়ার একটি সুযোগ পেলেন, সেটি কাজে লাগালেন, তার শেষ মুহূর্তে আপনাদের প্রার্থীরা বেশ কয়েকজন 44 জন একে একে সরে এলেন কেন? মানে তাতে আপনারা কতখানি লাভবান হবেন শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং গণতন্ত্রকে মহিমান্বিত করার জন্য, গণতন্ত্রকে অর্থবহ করার জন্য সে তার আপ্রাণ চেষ্টা করে গেছে। এটা এই ধন্যবাদ বিএনপিকে দিতেই হবে যে জ্বলে পুড়ে ছারখার তবু সে গণতন্ত্রকে ভালোবাসে বলে, দেশের মানুষকে ভালোবাসে বলে সে তার সর্বসমর্থ দিয়ে সামর্থ্যটুকু ঢেলে দিয়েছে এই 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 একদলীয় যে একটা নির্বাচন ছিল, অগণতান্ত্রিক যে একটা সরকার ছিল, সেই থেকে দেশকে মুক্ত করার জন্য। আমি বিশ্বাস করি যে সরকার এটাকে ইতিবাচকভাবে নিয়ে, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বীর সাথে যে সম্মানজনক আচরণটুকু যেটা এতদিন বিলুপ্ত ছিল, এটা সে চালু করবে। একটি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালু হবে, যেই সংস্কৃতির পথ ধরে এই প্রজন্ম হেঁটে যাবে, এই দেশকে বিনির্মাণ করবে, এই দেশকে, অর্থাৎ বিএনপি তার সর্বশেষ সামর্থ্যটুকু দিয়ে যে মেসেজটুকু দিতে চেয়েছে যে বিএনপি জ্বলে পুড়ে ছারকার তবু সে গণতন্ত্রের পথে হাঁটছে, গণতন্ত্রকেই সে মূল্য দিচ্ছে। তার নেত্রী আজকে কারারুদ্ধ, আজকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আজকে বিএনপির শত শত হাজার হাজার নেতাকর্মী আজকে কারা অন্তরালে। আচ্ছা, এইখানে আমার প্রশ্ন, আমি এইটার উত্তর ছোট করে যে আপনারা তো বলেছিলেন যে এটি আসলে আপনাদের নেত্রী, বিএনপি নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আপনারা নির্বাচনে যাচ্ছেন। সেই নির্বাচনে আপনারা যদি ব্যাকফুটে থাকেন, বর্জন করেন, সেই আন্দোলনে আপনারা খানিকটা পিছিয়ে পড়লেন। এখন প্রত্যাশা এবং প্রাপ্তি এগুলো দলীয় ফোরামে আলোচনা হবে। প্রত্যাশা কী ছিল, প্রাপ্তি কী হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হবে, কর্মসূচি হবে, এবং খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কী করণীয় যায় সেগুলো পরবর্তী পদক্ষেপ আমি মনে করি। তো এই মুহূর্তে যেটা বিএনপি তার সাংগঠনিক মেসেজ যেটা দেশকে এবং সরকারকে দিয়েছে সেটি হলো যে আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা সন্ত্রাস এবং সহিংসতার পথে নই, নৈরাজ্যের পথে নই, আমরা গণতন্ত্রের পথে। এখন সরকারও যদি তার এই উপলব্ধিতে নিয়ে আসে যে এই দেশ এবং এই দেশের গণতন্ত্রকে পরিচালিত করতে হলে বিএনপি এবং আওয়ামী লীগ একটি গাড়ির দুটি চাকা। এখন এই দুটি চাকা যদি সচল থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সচল থাকবে। এই উপলব্ধিটা যদি আসে তাহলে আমি মনে করি দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে, এবং আমাদের যে স্বপ্ন, এই প্রজন্মের যে স্বপ্ন, তরুণদের যে স্বপ্ন মনে করছেন। প্রশান্ত ভূষণ বড়ুয়া, যতখানি অপরিহার্য মনির হোসেন বিএনপিকে গণতন্ত্রের জন্য ভাবছেন, আওয়ামী লীগ বিএনপিকে ততখানি অপরিহার্য বা ততখানি গুরুত্ববহ মনে করে কিনা, এবং সব মিলিয়ে এই যেই অভিযোগগুলোর মধ্য দিয়ে তাদের টিকে থাকার চেষ্টার কথা বলছিলেন মনির হোসেন, সেটাকে আওয়ামী লীগ কিভাবে দেখে? মনে করে তো আপনি 2014 সালের নির্বাচনের আগের অফারগুলো যদি আপনি মাথায় রাখেন, যে বলা হয়েছে যে স্বয়ং বেগম জিয়াকে ফোন করে যে আপনারা কোন কোন মিনিস্ট্রি আপনারা প্রেফার করবেন যদি একটা নির্বাচনে আপনাদের আসতে চান, আপনাদের যদি অ্যাসিউরেন্স হয়, একটা সাইকোলজিক্যাল সিকিউরিটি সেফটি যদি চান, অফার করেছে। এমনকি 2014 সালের এই নির্বাচনের পরে 19 বা 18 জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের যে সমাবেশ, ওখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হচ্ছে পরিষ্কার, উনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলেন যে ওই খুনি জামাতকে ছাড়ুন, দল পুনর্গঠন করুন, আমরা আপনাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় যত সহযোগিতা লাগে এটা করবো। এটা কিন্তু বলেছেন, এটা অন রেকর্ড। আরেকটি বিষয় আমি জনাব মনির হোসেনকে একটু যোগ করতে চাই, ওনারা, আমি খুব স্বাগত জানাই এই উপলব্ধি যদি বিএনপির দলগত হয়, ওনারা শ্যাডো গভর্নমেন্ট করুন। শুধু ওনারা নন, আরও ছোট ছোট দল যারা পাবেন ওনারা প্রত্যেকে শ্যাডো গভর্নমেন্ট করুক, ডিপার্টমেন্টাল মিনিস্ট্রিয়াল কমিটিগুলো ফাংশনিং থাকুক, তাহলে দেখবেন ডেটা নিয়ে, ডেটা তো প্রায় সেম। এখনই শ্যাডো গভর্নমেন্টের কথা বলছেন কেন আপনি? অতটা নিশ্চিত হচ্ছেন কি করে যে ফলাফল আপনাদের পক্ষেই যাবে? ওনারা যদি সেটি মনে করেন যে ওনারা বলেছেন না যে জলে পুড়ে মরে ছাড়কার তবু তারা পথ ছাড়ছেন না, এটা খুবই একটা ফাইটিং স্পিরিট, খুবই অলসো একটা অ্যাকোমোডেটিং স্পিরিট, এটা ওয়েলকাম করতেই হবে। বাট আমি আরেকটু এগিয়ে ভাবতে চাই, যেটা মির্জা গোলাম হাফিজ 91 নির্বাচনের পরে তিনি কিন্তু একাধিকবার এটা রিপিট করেছিলেন, আমার মনে আছে এটি,
যে আমাদের বিরোধী দল বা আমাদের অন্যান্য দল যাদের পার্লামেন্টারি স্টেক থাকবে তারা যেন অবশ্যই শ্যাডো গভর্নমেন্ট করেন। দেখেন এটি মাল্টিপল কিন্তু ফাংশন করা যায় এবং মাল্টিপল অ্যাডভান্টেজ আছে টুয়ার্ডস স্মুথ ফাংশনিং অফ নট অনলি ডেমোক্রেসি, গুড গভর্নেন্স। আমি ডে টু ডে অ্যাক্টিভিটিসের কথা বলছি, সে মিনিস্ট্রি ওয়াইজ। তাহলে এই শ্যাডো গভর্নমেন্ট যদি হয়, হ্যাঁ হয়তো তাদের কথা সরকার অপোজ করবে, অপোজ তো এমনও করছে, অনেকভাবেই করবে, কিন্তু ওখানে ডেটা থাকবে, ওখানে পরিসংখ্যান থাকবে, ওখানে বেটার গভর্নেন্সের একটা প্রমিস থাকবে, হ্যাঁ, এবং ওখানে মিনিস্ট্রি ওয়াইজ যখন এই শ্যাডো গভর্নমেন্টগুলো ফাংশনিং করবে, আপনি দেখবেন যে আজ থেকে ঠিক 5 বছর পরে আমরা যখন আবার আলাপ করব, এমনকি এই যে নির্বাচনের যে সেফটি ডিভাইসগুলো, এইগুলো নিয়েও একটা শ্যাডো গভর্নমেন্ট থাকবে, ইলেকশন কমিশনকে নিয়ে একটা থাকবে। তখন কি হবে, ভিতর থেকে এক ধরনের প্র্যাকটিস হবে, ভিতর থেকে এক ধরনের ইনসাইট ডেভেলপ করবে। আমরা চাই যে ডেমোক্রেটিক ইনসাইট শুড ফাংশন প্রপারলি। আচ্ছা, গণতান্ত্রিকভাবে আপনারা চাচ্ছেন বিএনপিকে সঙ্গী হিসেবে, সেটি বুঝতে পারছি। ডক্টর নাসিম বানু, আপনার কাছে জানতে চাই যে গণনার শেষে আমরা দেখতে পাচ্ছি যতগুলো কেন্দ্রের এখন পর্যন্ত আমরা ফলাফল জানলাম খুবই ছোট মাত্রায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে তারা এগিয়ে রয়েছে। আওয়ামী লীগের যে এগিয়ে থাকা, এর নেপথ্য কারণ যদি আমরা বিশ্লেষণ করতে চাই, আপনি কোন জিনিসটাকে গুরুত্ব দেবেন? কেন আওয়ামী লীগ এই নির্বাচনে এগিয়ে রইল বলে আপনার মনে হয়? তাদের কোন বিষয়টি আসলে ভোটারদেরকে আকৃষ্ট করে? হ্যাঁ, আমি আসলে একটু আগে থেকে বলি যে আওয়ামী লীগ আসলে যখন 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ অনেক সুগঠিত ছিল। 1991 সালে যখন তারা বিরোধী দলের ভূমিকায় ছিল, তখনও তারা যথেষ্ট শক্তিশালী ছিল। 1996 সালে যখন তারা পুনরায় সরকার গঠনের জন্য নির্বাচিত হয়ে আসে 1975-এর পরে, 21 বছর পরে, তখন কিন্তু আওয়ামী লীগ সফলভাবে একটি জনপ্রিয় দল হিসাবে সুগঠিতভাবে নির্বাচন করে এসছে। এবং এইবার যদি আপনি বলেন বিগত 10 বছরের আওয়ামী লীগের শুধু উন্নয়নের ধারা আমি বলবো না, যদি আপনি দেখেন যে আসলে তারুণ্য একটা বড় ফ্যাক্টর ছিল, এবার নারী একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমরা যখন ফ্যাক্টরগুলো আলোচনা করি, তার মধ্যে 2টা উল্লেখযোগ্য ফ্যাক্টর, কারণ 50% কিন্তু নারী। আমি বলবো যে বর্তমান সরকার নারীদের জন্য বেশ কয়েকটা উল্লেখযোগ্য কাজ করেছে, যেটা আপনার আমি 2টা কাজের কথা বলি। আপনার আপাত মনে হবে যে এটা জীবনের অংশ, কিন্তু এটা নারীকে একটা মর্যাদার আশ্রয়ে নিয়ে গেছে। যেমন আপনার মাতৃত্বকালীন ছুটি 6 মাস, দেন আর একটা হচ্ছে কি আপনার মায়ের নাম থাকবে, যে সন্তানের যে কোনো সার্টিফিকেটে মায়ের পরিচয়। এইটা 2টা যে নারীকে একটা সম্মান এবং মর্যাদার জায়গায় নিয়ে গেছে, যেটা হয়তো আমি বলবো যে পৃথিবীতে কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে এগুলো থাকে। আমি অন্য কোনো দিকে যাব না যে বৃত্তির জন্য মার কাছে টাকা যাচ্ছে, টেলিফোন এখানে কিনে দেওয়া হচ্ছে, এখানে অনেক কিছু আছে। দেন আপনি তারুণ্য, যারা 2.5 লক্ষ যে নতুন ভোটার তারুণ্য, আপনার যদি আমি মোটামুটি সব দলের ইস্তেহারগুলোই কিন্তু স্টাডি করেছি। আমি স্টাডি করে দেখেছি যে 2টা অঙ্গীকার ছিল আওয়ামী লীগের। এক হচ্ছে যে প্রত্যেকটা গ্রামকে শহরের সুবিধা দেওয়া, নাগরিক সুবিধা দেওয়া, আমি একটু বলতে হবে। 2 হচ্ছে তারুণ্যের জন্য কর্মসংস্থান করা। কর্মসংস্থান আমাদের দেশে 5,30,00,000 হচ্ছে যুবক। আমরা এই বিষয়গুলো আমাদের আরো কথা বলার দরকার ডক্টর নাসিম বানু, কিন্তু যেটি ব্যাপার হচ্ছে, যেহেতু আপনাকে এরপরে আমরা পাবো না, এই বিশ্লেষণটা আরো যখন ফলাফলটা আরো স্পষ্ট হবে, রূপরেখা যে রেখাটা আসলে নির্বাচনের যে গ্রাফটা, ফলাফলের যে গ্রাফটা, সেটা যখন আরো স্পষ্ট হবে, তখন আসলে আরো গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। তবে এখন বিরতির সময় এসেছে, আমি আসলে জানতে চাইছিলাম যেহেতু এটা বললাম এই জন্য যে আসলে ইস্তেহারের মধ্যে এমন কিছু কমিটমেন্ট ছিল, যেটা শুধুমাত্র সেই কমিটমেন্টের মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান, যেটা আমি বলছি যে কর্মসংস্থান এই বিষয়গুলো এখন পর্যন্ত যে ফলাফল দেখতে পাচ্ছি তাতে প্রভাব বিস্তার করেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এখনকার মতো, এবং সব বিগত 10 বছরের যে ডিউরেশনের যে সাফল্য, সেটাও জনগণ, কারণ জনগণ আপনি মনে করছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আলোচনা চলবে নিশ্চয়ই, এবং আমাদের আলোচনা বাংলাদেশ ইলেকশনের এই অনুষ্ঠানে আয়োজন যতক্ষণ চলে ততক্ষণই আসলে চলবে। আবার অতিথিরা যুক্ত হবেন দর্শক ঠিক 6টায় স্টুডিও থেকে আলোচনার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হবেন আমার সহকর্মী রোকসানা আঞ্জুমান নিকোল। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের যেই নিউজের স্টুডিও, সেখানে সহকর্মী মীর হাসানের কাছে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র, শুভ্র। আমরা শুনছিলাম এক্সপার্ট প্যানেলের বিশ্লেষণ। আর দর্শকদের এটা জানিয়ে রাখা ভালো একই সাথে যেটা যে এখন পর্যন্ত যে রেজাল্ট প্রজেকশন করা হচ্ছে, সেগুলো বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল, সেটাই প্রজেক্ট করা হচ্ছে। সেই খবরগুলো আমরা এসে জানাবো, কিন্তু আমাদের মনে একটা বিরতি সময় অবশ্যই আমাদের বিরতির সময় হচ্ছে। এবছরটা একটা বিরতি, ফিরবো একটু পর। আশা করি ফিরে এসে এখন সবাইকে সাথে পাবো।